আসসালামু আলাইকুম। যা হোক, গত ক্লাসে আমরা মূলত হু, হুম আর হুইজ বা দ্যাটের ব্যবহার করেছিলাম। যা হোক, একজন শিক্ষার্থী অনুরোধ করেছেন হু আর হুমের ব্যবহারটা রিপিট করার জন্য। তো সেক্ষেত্রে আমি আবার রিপিট করতেছি, প্লিজ দেখেন। দিস ইজ দ্য পারসন। ভালো কথা, আমাদের ভার্ব আছে এখানে, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে এখানে আমাদের আর একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে এই সেন্টেন্সটা দেখেন, সহজ বিষয়, এত জটিল করার কিছু দরকার নেই যে এখানে সাবজেক্ট কেন বসবে। দিস ইজ দ্য পারসন, এখানে আমাদের ধরে নিলাম সেন্টেন্সটাকে যদি সিম্পল করি তাহলে হবে দিস ইজ দ্য পারসন হি কেম দ্য লাস্ট উইক। হি কেম দ্য লাস্ট উইক। একইভাবে যদি এটা আমরা সিম্পল করে ফেলি, দুটো পার্ট করে ফেলি, তাহলে কি হবে? হি কট দ্য থিপ। দেখেন, হি হচ্ছে সাবজেক্ট। তো যখন দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো তখন কি করতে হবে? তখন আমাদের রিলেটিভ প্রোনাউন লাগবে। আর রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা এখানে সাবজেক্ট দরকার, কিন্তু ভার্বের সাবজেক্ট দরকার। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হু। এখানে এর আগে বলছি চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান, এইটা একটা সেন্টেন্স, এইটা একটা সিম্পল সেন্টেন্স। তারপরে দেখেন, হি ওয়াজ বেস্ট নন ফর হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভিজ, মানে কি নির্বাক চলচ্চিত্রে তার কাজের জন্য সে বিখ্যাত ছিল। হি ওয়াজ বেস্ট নন, তো এখানে আমাদের আছে হলো হি। তো হি এর পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব হু, কারণ হি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, হুটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। তারপরে তো আর বুঝতে প্রবলেম হওয়ার কথা না। আই ডোন্ট লাইক স্টোরিজ, এইটা ধরেন একটা পার্ট, ঠিক আছে। দে হ্যাভ হ্যাপি এন্ডিংস, তো এখন আমরা ওর পরিবর্তে দ্যাট ব্যবহার করলাম। দ্যাটের সিঙ্গুলার যা প্লুরাল হতা, দ্যাটের কিন্তু এক্ষেত্রে প্লুরাল হয় না। রিলেটিভ প্রোনাউন যদি দ্যাট হয়, এটা মনে রাখবেন, রিলেটিভ প্রোনাউন দ্যাট হলে তার প্লুরাল হয় না। রিলেটিভ প্রোনাউন দ্যাটের প্লুরালটা প্লুরালি, দোজ হবে না। কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। আর এটার ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমাদের এই পর্যন্ত যে গিভ দ্য ক্লথস টু, তো এখন ভালো কথা এই জায়গায় ভার্ব আছে। যদি কখনো দেখেন যে প্রিপোজিশনের পরে গ্যাপ, পরে আবার ফাইনাইট ভার্ব আছে, সেক্ষেত্রে বুঝতে হবে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসেছে, তো ওই ফ্রেজের সাবজেক্ট লাগবে। তো এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, এখানে ভার্বের সাবজেক্ট লাগবে। তো এখন আমাদের হু আছে, ঠিক আছে, হু এভারও আছে। তো এই জন্য অনির্দিষ্ট সাবজেক্ট বোঝাতে আমরা ব্যবহার করি হু এভার। যেমন এটাই বলেছিলাম এক্সাম্পলস, হুএভার ভায়োলেটস দ্য রুল শ্যাল বি পানিশড, মানে কি যেই নিয়মটা ভাঙুক বা নিয়মটা লঙ্ঘন করুক তাকেই শাস্তি দেওয়া হবে। অথবা হুএভার ব্রেকস দ্য ল, যে আইন ভাঙুক, একই বিষয় হচ্ছে হুএভার ব্রেকস দ্য ল শ্যাল বি পানিশড বা উইল বি পানিশড। এখন দেখেন, হুএভার সেজ দিস, হুএভার সেজ দ্যাট, যেই সেটা বলুক, ইজ আ লায়ার, মানে সে একজন মিথ্যুক। সেন্ড ইট টু, তাকে পাঠাও, যে একইভাবে এখানে আমাদের ইজ এর আগে গ্যাপ, আবার টু এর পরে গ্যাপ, তখন বোঝা যাচ্ছে যে সেন্ড ইট টু, এটা পাঠাও, কাকে পাঠাও? হু এভার ইজ ইন চার্জ অফ সেলস, বিক্রির যে দায়িত্বে আছে। একইভাবে এক্সাম্পলসটাও দেওয়া হয়েছিল যে গিভ দ্য ওয়ার্ক টু হু এভার লুকস আইডল, এর কারণটা হচ্ছে আমাদের লুক ভার্বের সাবজেক্ট লাগবে, যেহেতু এর অ্যান্টিসিডেন্ট নাই, এই কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে অনির্দিষ্ট অর্থে হু এভার। আর এক্ষেত্রে দেখেন, আই হ্যাভ রেড দ্য বুক, আই হ্যাভ রেড দ্য বুক সিম্পল করে নিলাম। ভালো কথা, ইউ লেন্ড মি ইট, তাহলে এই জায়গায় আমাদের কোনটা মিসিং? এই জায়গায় মিসিং হলো অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট কি? অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট। তো ডাইরেক্ট অবজেক্টের ডাইরেক্ট অবজেক্ট আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করে সাধারণত ডাইরেক্ট অবজেক্ট পাই। আর ডাইরেক্ট অবজেক্ট ছাড়া কোনো ট্রানজিটিভ ভার্ব হয় না, ডাইরেক্ট অবজেক্ট ছাড়া কোনো ট্রানজিটিভ ভার্ব হয় না। তাহলে আই হ্যাভ রেড দ্য বুক, ইউ লেন্ড মি ইট, এই দুটা সেন্টেন্স মিলিয়ে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব তখন রিলেটিভ প্রোনাউন লাগবে।
যেহেতু আমরা ইট এর পরিবর্তে ব্যবহার করতেছি সেহেতু আমাদেরকে ব্যবহার করতে হবে উইচ অথবা দ্যাট। তাহলে আই হ্যাভ রেড দ্য বুক দ্যাট ইউ লেন্ড মি, অথবা আমরা দ্যাট বাদও দিতে পারি যে আই হ্যাভ রেড দ্য বুক ইউ লেন্ড মি, এটা স্পোকেনের ক্ষেত্রে। তাহলে এখানে উইচ অথবা দ্যাট, এই যে আই হ্যাভ রেড দ্য বুক ইউ লেন্ড মি, সহজ ভাবে ভেঙে দিয়েছি। ইট ওয়াজ আই, একইভাবে দেখেন ইট ওয়াজ আই হি ওয়ান্টেড টু সিং টু মি, তাহলে আমাদের এখানে মিসিংটা কি মি, এখানে মিসিংটা হচ্ছে মিটা কি অবজেক্ট। তাহলে ইট ওয়াজ আই, তাহলে মি এর পরিবর্তে আমাদেরকে ব্যক্তিবাচকই ব্যবহার করতে হবে, তাহলে হবে হোম। হু হবে না, হু ইজ দ্যাট, এগুলো হবে না। আর এটার ক্ষেত্রে যেটা বলেছিলাম যে 3 ক্লজ বিশিষ্ট বাক্যে এই যে দেখেন ইউ ক্যান ডিসকাস, তো ইউ ক্যান, এখানে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব পাইলাম, এখানে ইউ ফিল, ঠিক আছে, দুইটা সাবজেক্ট ফাইনাইট। এখন আমাদের বাকি থাকলো ফাইনাইট ভার্ব ক্যান সলভ ইউর প্রবলেম, ক্যান সলভ ইউর প্রবলেম। তাহলে 3 ক্লজ বিশিষ্ট বাক্যে আমাদেরকে দেখতে হবে যে আসলে ওই ভার্বের সাবজেক্ট মিসিং নাকি অবজেক্ট মিসিং, বা প্রিপোজিশনের অবজেক্ট মিসিং কিনা। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি ক্যান সলভ ইউর প্রবলেম, এই ক্যানের এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট নাই, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে হু। তাহলে ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু উইথ, এই যে যেটা আগে আপনাদের বলছিলাম, যদি আমাদের প্রিপোজিশন থাকে আবার ভার্বের সাবজেক্ট থাকে তাহলে আমাদেরকে ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসাবেই ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে রাইট আনসার হু। তবে এই জায়গায় আমি এই আনসারটা আর এই আনসারটা নিয়ে বেস্ট এখনো কিছুটা কনফিউশনে আছি, কারণ এমন হলো দেখা যায় প্রশ্নকর্তা কোন সোর্স থেকে প্রশ্ন করে ফেলছে, সেখানে হু এভার দেওয়া আছে, হতেই পারে, কিন্তু গ্রামাটিক্যালি এটাই রাইট। কালকে লাইভে আমি একটা কোশ্চেন দেখালাম, ওই প্রশ্ন ঠিক ওই রকমই ছিল। গ্রামাটিক্যালি আনসার হ্যাজ, জি হ্যাজ অ্যানি অফ উইটনেসেস সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের মধ্যে আপনাদের কাছে মাস্টার বই থাকলে ওটা ঠিক করে নিয়েন। অ্যানিওয়ান এর যে রুলসটা, অ্যানিওয়ান এরা ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, মানে আপনার ফর্মাল রুলস এর ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করারই নিয়ম, কিন্তু প্রশ্নকর্তা যেখান থেকে কপি করেছে সেখানে হ্যাভ ব্যবহার করা আছে, হ্যাজ নাই। তো পরবর্তীতে আমি অ্যাডভান্স ইংলিশ গ্রামার মার্টিন হিংসের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দেখালাম। আপনারা মাইকেল সোয়ানের বইও দেখতে পারেন, সেখানেও বলা আছে অ্যানি অফ এর পরে প্লুরাল নাউন হলে সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল ভার্ব হবে। সিঙ্গুলার ভার্বটা হচ্ছে মূলত ফর্মাল, মানে ওইটাই ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে প্রযোজ্য। প্রশ্নকর্তার উচিত ছিল সিঙ্গুলার ভার্বই নাও, কিন্তু উনি যেখান থেকে কপি করছে, কপি বাস প্রশ্নকর্তা, কপি ক্যাট, উনি আনসার ওই অনুসারে হ্যাভ নিয়েছে। তো আসলে আমাদের দেশের বই লিখে এই সবগুলো রেফারেন্স এনশিওর করা খুব কষ্টসাধ্য কাজ। তাহলে এটা দুটা তরিকা, এক হলো সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্ব গুণা, সাবজেক্টের সাথে মানে ফাইনাইট ভার্ব গুণা, এটার সাবজেক্ট মিসিং আছে, তো সেক্ষেত্রে আমাদের হু লাগতেছে। আর আরেকটা হচ্ছে যদি আমরা 3 ক্লজ বিশিষ্ট বাক্যে মানে মাঝের যে ক্লজটা দেখব ইউ ফিল, এই যে এইভাবে আমরা খেয়াল করব, এটা এর আগে আমি বুঝাইছি। দেখেন শি ইজ আ পারসন, তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব গেল, তারপরে এই যে আই নো, ঠিক আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব গেল, তাহলে এখানে আমাদের ইজ এর যে সাবজেক্ট এইটা মিসিং, এ কারণে আমাদেরকে ব্যবহার করতে হলো হু। শি ইজ আ পারসন, ঠিক আছে, হু আই নো ইজ সিনসিয়ার। তো এক্ষেত্রে আমাদের যে মাঝের ক্লজটা থাকবে এটা বাদ দেবো, বাদ দেওয়ার পরে যদি দেখি পরে ভার্ব থাকে তখন আনসার নেব হু। দেখেন হি ওয়াজ দ্য অথর, তাহলে হি ওয়াজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব গেল। এই যে দেখেন ড্যাশ আই বিলিভ ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য একুশে অ্যাওয়ার্ড, তাহলে এই যে আরেকটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এখন বাকি থাকলো হলো ওয়াজ এর সাবজেক্ট, এই কারণে আমাদেরকে হু ব্যবহার করতে হবে। তো এমনগুলো ক্ষেত্রে এই যে আই বিলিভ বাদ দিবেন, যে হি ওয়াজ দ্য অথর হু ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য একুশে অ্যাওয়ার্ড, মানে বুঝার স্বার্থে আই বিলিভটাকে উজ্জ্বল রাখবেন। এখানে দেখেন আই স দ্য ম্যান, আই স দ্য ম্যান, তাহলে আই স সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম, তাহলে দে থট পেয়ে গেলাম, বাকি থাকলো হলো ওয়াজ, তাহলে ওয়াজ এর সাবজেক্ট লাগবে, এই কারণে হু। এটাকে 3টা পার্ট করলে এমন হবে, দেখেন আই স দ্য ম্যান, ঠিক আছে, দে থট, দেখেন দে থট, তারপরে হবে হি ওয়াজ ডেড, হি ওয়াজ ডেড। তাহলে এখানে আমরা 3টা ক্লজ মিলিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব, তাহলে আমাদের ওখান থেকে মিসিং হয়ে যাবে হি, যে হি ওয়াজ ডেড, তাহলে হি এর পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে হু। যখন কমপ্লেক্সে সাজাবো রিলেটিভ প্রোনাউন লাগবে সাবজেক্টিভ, তাহলে হবে হু। এই যে দেখেন আই স দ্য ম্যান, আই স দ্য ম্যান, এটা একটা সেন্টেন্স, তাহলে এখানে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব পাইলেন,
এখন এখানে দেখেন দে থট, এখানেও সাবজেক্ট ফাইনাইট ভার্ব পাইলেন। তাহলে আমাদের মিসিং কি আছে? মিসিংটা দেখেন, আমরা দেখি। আই স দ্য ম্যান, আমরা লোকটাকে দেখলাম। দে থট হিম ডেড, এখানে যদি আমরা ফুল স্টপ দিই তাহলে হবে দে থট হিম ডেড। দেখেন আবার আপনাদেরকে লিখে দেখাই, তাহলে মেমোরিতে থাকবে যে আই স দ্য ম্যান, ঠিক আছে, তারপরে করে ফেলেন দে থট, ঠিক আছে, হি ওয়াজ ডেড, দে থট হি ওয়াজ ডেড। এই যে দেখেন এখানে হি মিসিং হয়ে যাচ্ছে। এই সেন্টেন্সটাই যখন আমরা এইটা করতে যাচ্ছি তখন এটা থেকে আমাদের এইটা হচ্ছে। তাহলে হি যেহেতু উঠে যাচ্ছে, হি এর পরিবর্তে আমাদেরকে সাবজেক্ট প্রোনাউন এই দুটা মিলিয়ে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটা গঠন করলাম। যেহেতু হি মিসিং, হি কে বাদ দিতে হচ্ছে, হি এর পরিবর্তে আমাদেরকে হু ব্যবহার করতে হচ্ছে। একইভাবে আই স দ্য ম্যান, দেখেন আই স দ্য ম্যান, দে থট হিম ডেড, দে থট তাহলে দেখেন এই দুটো সেন্টেন্স আই স দ্য ম্যান, দে থট হিম ডেড, এখন আমরা এই দুটো মিলিয়ে যখন কমপ্লেক্স করতেছি তখন উঠে যাচ্ছে হিম। তাহলে হিম হচ্ছে অবজেক্টিভ, এর পরিবর্তে আমাদেরকে রিলেটিভ প্রোনাউন হুম ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে এখানেও তাই, দেখেন এগুলো ভেঙে নিলেই হয়। দেখেন হি ইজ দ্য ম্যান, এই যে দেখেন দে সে, এটা একটা করে নিলাম, দে সে দ্যাট, মানে লোকে বলল, এই দেটা কিন্তু ইনডেফিনাইট প্রোনাউন। দে সে দ্য পুলিশ অ্যারেস্টেড হিম, দে সে দ্য পুলিশ অ্যারেস্টেড হিম। এই যে দেখেন, তাহলে এই সেন্টেন্স আর এই সেন্টেন্স মিলিয়ে আমরা এই সেন্টেন্সটা গঠন করলাম। আমাদেরকে যখন কমপ্লেক্স করতে যাব তখন এই অবজেক্টিভটা বাদ দিতে হচ্ছে, তখন আমাদেরকে অবজেক্টিভ হিসেবে হুম আনতে হচ্ছে। যে হি ইজ দ্য ম্যান, ঠিক আছে, দে সে দ্য পুলিশ অ্যারেস্টেড হিম, তাহলে হি ইজ দ্য ম্যান হুম দে সে দ্য পুলিশ অ্যারেস্টেড হিম। একইভাবে এই যে দেখেন ডু ইউ নো, ঠিক আছে, তুমি কি জানো, তাহলে দেখেন ডু ইউ নো। দেখেন তখন ইউ আর হবে না, আর ইউ হবে। ইন্টারোগেটিভ গঠন হলে আগে ভার্ব তারপরে সাবজেক্ট, মানে অক্সিলারি ভার্ব সাবজেক্ট। এখন দেখেন ডু ইউ নো, তুমি কি জানো, তাহলে দেখেন টু হুম আর ইউ স্পিকিং, যখন দুইটা ইন্টারোগেটিভ আমাদের এভাবে গঠন হলো, একটা অক্সিলারি ভার্ব দিয়ে আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তখন কি হবে আমাদের এইটা রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। তখন রিলেটিভ প্রোনাউন হয়ে গেলে এরপরে আর কিন্তু এই যে এই টাক্সার থাকবে না ইন্টারোগেটিভের, তখন আগে আসবে সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে এখানে যে বিষয়টা সেইটা দেখেন, এখানে আমরা হুম কেন ব্যবহার করলাম, এই জায়গায় যে ইউ আর স্পিকিং টু মি, ইউ আর স্পিকিং টু মি, টু এর পরে অবজেক্ট বসে, এই জন্য এই অবজেক্টটা চলে গেল সামনে। আশা করি আপনারা এটা দেখেও বুঝতে পারার কথা। সেন্টেন্স গুলা তিনটা তরিকা আপনাদেরকে বলি। এক হলো সাবজেক্ট, সে, নো, থিঙ্ক, ফিল, ঠিক আছে, কনসিডার, বিলিভ, এইগুলা থাকলে আমরা কি করব, ওই সাবজেক্ট অথবা ওই ভার্বটাকে, এই যেমন দেখেন দে সে, দে থট অথবা ইউ বিলিভ, এগুলোকে আমরা বাদ দেব। বাদ দেওয়ার পরে যদি দেখি যে গ্যাপে মানে পরে আমাদের ভার্ব থাকে, তাহলে আমরা নেব সাবজেক্ট, মানে হু নেব। আর যদি ভার্ব না থাকে, অবজেক্টিভ মিসিং থাকে, যদি অবজেক্ট প্রোনাউন মিসিং থাকে, তাহলে আমরা নেব হুম, ঝামেলা শেষ। আর 3 নাম্বার তরিকা, সেটা আমি বলছি, সেন্টেন্সটাকে ভেঙে নেবেন, সিম্পল করে নেবেন, ঠিক আছে, এইভাবে সিম্পল করে নেবেন। তখন দেখবেন যদি আমাদের অবজেক্ট মিসিং থাকে তাহলে হুম হবে, আর যদি সাবজেক্ট মিসিং থাকে তাহলে হু হবে। বস্তুবাচকের ক্ষেত্র ঠিক একইভাবে, যেমন দেখেন আই হ্যাভ রেড দ্য বুক, আই হ্যাভ রেড দ্য বুক, ইউ লেন্ড মি ইট, তো আমাদের এখানে ইট মিসিং,
তাহলে এই দুটো মিলিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স যখন গঠন করব তখন আমাদের রিলেটিভ প্রোনাউন লাগবে। তো যেহেতু এখানে বস্তুবাচক ইট মিসিং, হুইচ নাই, সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব। এখানেই দেখেন দিস ইজ দ্য হাউস, দিস ইজ দ্য হাউস, তাহলে আই ওয়ান্ট টু বাই, এই যে দেখেন দিস ইজ দ্য হাউস, একটা পার্ট করে ফেললাম। তো এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, তার মানে ঠিকই আছে। তখন আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছি এখানে আমাদেরকে যত বস্তুবাচক এমফাসিস করা হয়েছে অবশ্যই হুইচ অথবা দ্যাট হবে। তাহলে এখানে আমাদের অপশনগুলোর মধ্যে শুধু হুইচ আছে, তাহলে আনসারটা হুইচই হবে। তাহলে এই যে দেখেন দিস ইজ দ্য পেন আই ওয়ান্ট ইট, তাহলে দেখেন দিস ইজ দ্য পেন আই ওয়ান্ট ইট, তাহলে ইট মিসিং। এই দুটা মিলিয়ে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব তখন আমাদেরকে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ অথবা দ্যাট লাগবে, যেহেতু দ্যাট নাই তাই হুইচ। একইভাবে দিস ইজ দ্য হাউস আই ওয়ান্ট টু বাই ইট, আই ওয়ান্ট টু বাই ইট। একইভাবে আই মেট এ পারসন আই নেভার স আর্লিয়ার, তাহলে এটারও ফাইনাইট ভার্ব আছে, এটারও ফাইনাইট ভার্ব আছে। বুঝতেই পারতেছি যে আমাদেরকে এখানে হুম ব্যবহার করতে হবে, এখানে পার্সনের কথা বলা আছে। গ্যাপের আগে দেখতে হবে যদি পার্সন থাকে তাহলে হুম, আর যদি থিং থাকে তাহলে হুইচ অথবা দ্যাট। এই যে আই মেট এ পারসন আই নেভার স হিম আর্লিয়ার, এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করলে এটা হবে, তখন রিলেটিভ প্রোনাউন লাগবে। আমাদের মিসিং হলো হিম, তাহলে হিমের পরিবর্তে হুম। একইভাবে দেখেন এভরিওয়ান নিউ দ্য পয়েট, তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব ঠিকই আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব ঠিকই আছে, তার মানে এখানে আমাদেরকে গ্যাপের আগে আছে পয়েট ব্যক্তিবাচক, হোম ব্যবহার করতে হবে। আর ভেঙে নিলে দেখেন এভরিওয়ান নিউ দ্য পয়েট, প্রত্যেকেই জানতো। দ্য স্টুডেন্টস হ্যাড ইনভাইটেড হিম টু স্পিক অ্যাট দ্য লিটারেরি ক্লাব, তাহলে কি হচ্ছে এখানে আমাদের মিসিং হচ্ছে হিম, মানে এই দুটো সেন্টেন্স মিলিয়ে আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্সটা হলো। এখানে তখন মিসিং হচ্ছে অবজেক্টিভ, তখন এই অবজেক্টিভটাকে আমরা এখানে নিয়ে যাচ্ছি দুই সাবজেক্টের, মানে এই ভার্বের অবজেক্ট আর এই সাবজেক্টের মাঝখানে। একইভাবে লাইফ ইজ আ সাকসেশন অফ লেসন্স, তো গ্যাপের আগে আমাদের দেখেন গ্যাপের আগে বস্তুবাচক সাবজেক্ট আর এখানে আছে ভার্ব, তার মানে অথবা হুইচ অথবা দ্যাট হবে, হুইচ অথবা দ্যাট হবে, কারণ এটা লেসন্স হচ্ছে সাকসেশন অফ লেসন্স হচ্ছে বস্তুবাচক, এটা সামথিং। দেখেন নাউন যদি পজিশন বা সত্য বা কানেকশন বুঝালে আমরা এটাকে হুসটা যখন বস্তুবাচক কোনো কিছু নির্দেশ করে এটাকে আমরা পসেসিভ বুঝাই, কারণ এখানের মধ্যে মালিকানা আছে। আর ওই পসেসিভ কেসটাই যখন কোনো ব্যক্তিগত সম্পর্ক বুঝাই তখন আমরা সেটাকে বলি জেনেটিভ, মানে কোন ধরনের রিলেশন কানেকশন বুঝাই, সেক্ষেত্রে ওটাকে আমরা এই হুসটাকে বলি জেনেটিভ। কি বলি? জেনেটিভ। তাহলে দেখেন সালমা কুড অন টেল, এই যে বুকস ওয়ার লেফট অন দ্য টেবল, তাহলে এখানে আমাদের নাউন আছে, গ্যাপটা নাউনের আগে, গ্যাপটা নাউনের আগে, খেয়াল রাখবেন ভার্বের পরে, তো গ্যাপটা নাউনের আগে। তো নাউনের কি দরকার? মালিকানা, যে এই বইয়ের মালিক কে, যে সালমা বলতে পারেনি যে কার বই টেবিলের উপর রেখে যাওয়া হয়েছিল, তো এখানে বইয়ের মালিকানা বুঝাচ্ছে, পজিশন বুঝাচ্ছে, সত্য, এ কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে হুস, নাউনের আগে হুস। দেখেন ইউএস কংগ্রেস রিস্টোর দ্য মেডেল অফ অনার, মানে এটা পুনর্বহাল করলো, তো সেক্ষেত্রে কি করছে? দ্যাট ওয়াজ ফার্স্ট প্রেজেন্টেড ইন 1965 টু এ ওম্যান। এখন দেখেন এটা নাম, কার নাম? যার নাম ফিউ অফ আস হ্যাভ হার্ড, মানে আমাদের মধ্যে অল্প কিছু লোক তার নামটা জানে, মানে নট মেনি অফ আস হ্যাভ হার্ড, মানে তার নাম যারা জানে তাদের সংখ্যাটা আমাদের মধ্যে খুব বেশি না। তাহলে তার নাম, ঠিক আছে, এখানে সত্য বুঝাচ্ছে, নাম, তার নামের সঙ্গে সত্য আছে, এ কারণে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিটারমিনার, এই কারণে হুজ। তাহলে দেখেন দ্য ইউএস কংগ্রেস রিস্টোর্ড দ্য মেডেল অফ অনার দ্যাট ওয়াজ ফার্স্ট প্রেজেন্টেড ইন 1965। হ্যাঁ, ভালো কথা, এটা ফিরিয়ে দেওয়া হয়েছে কাকে? টু এ উম্যান, ঠিক আছে, একজন নারীকে ফিরিয়ে দেওয়া হয়েছে যার নাম আমাদের মধ্যে খুব বেশি লোক জানে না, মানে নট মেনি অফ আস হ্যাভ হার্ড। তো এক্ষেত্রে হুজ নেম, যার নাম, এই জন্য হুজ ব্যবহার করতে হলো। হ্যাভ ইউ মেট দ্য বয়, হ্যাভ ইউ মেট দ্য বয়, তুমি কি ছেলেটার সাথে সাক্ষাৎ করেছো? এখানে কি বলা আছে? ফাদার ইজ এ মেজর ইন দ্য আর্মি, যার বাবা একজন
মেজর সেনাবাহিনীতে, যার বাবা একজন সেনাবাহিনীর মেজর। তো এখানে তার সাথে সম্পর্ক বোঝাচ্ছে যে যার বাবা, ঠিক আছে, হিজ ফাদার। এটা আমরা যদি এইভাবে এটাও করে নিই, দেখেন এখানে ফুল স্টপ এখানে নোট অফ ইন্টারোগেশন মারলাম যে হ্যাভ ইউ মেট দ্য বয়, তুমি কি ছেলেটার সাথে সাক্ষাৎ করেছো। এখন দেখেন যে হিজ ফাদার, এইভাবে করলেও পারেন। দেখেন হিজ ফাদার ইজ আ মেজর ইন, এই যে দেখেন হিজ ফাদার ইজ আ মেজর ইন দ্য আর্মি। তাহলে এখানে আমাদের মিসিং কি থাকতেছে, এই সেন্টেন্স আর এটা মিলে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করি তখন এই হিজটাকে বাদ দিতে হবে, এই হিজটাকে বাদ দিতে হবে। তো হিজ বাদ দিলে কি হবে, হিজ বাদ দিলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদেরকে এর পরিবর্তে আর একটা পসেসিভ ব্যবহার করতে হবে, পসেসিভ বা জেনেটিভ। যেহেতু এখানে সম্পর্ক বোঝাচ্ছে, জেনেটিক্সের রিলেশন বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হুজ। তাহলে কি বললাম, যখন সত্য পজেশন বোঝাবে সেটাকে আমরা বলি পজেসিভ কেস বা পজেসিভ ডিটারমিনার। দুটাই পজেসিভ, কিন্তু এটাকে আরো ক্লিয়ারিফাই করার জন্য আমরা বলি জেনেটিক, জেনেটিক্স থেকে জেনেটিক। তো দুটাকেই পজেসিভ বলা যায়। দেখেন দা বুক, ঠিক আছে, হুজ অথর মানে যার লেখক, কোনে পুলিৎজার হ্যাজ বিকাম এ বেস্ট সেলার, মানে কে সবচেয়ে বেশি বিক্রিত বই হয়েছে। তাহলে দেখেন আমরা এইভাবে করতে পারি, দা বুক হ্যাজ বিকাম এ বেস্ট সেলার। এখানে একটা সিম্পল সেন্টেন্স, দা বুক হ্যাজ বিকাম এ বেস্ট সেলার। তাহলে দেখেন হুজ অথর ওনে পুলিৎজার, হুজ অথর। তাহলে এখানে আমরা যদি এটাকে আলাদা সেন্টেন্স করি তাহলে হবে হিজ অথর ওনে পুলিৎজার, মানে কি দা বুক হ্যাজ বিকাম এ বেস্ট সেলার, আর পরে হবে হিজ অথর ওনে পুলিৎজার। তো হিজের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব হুজ। একইভাবে দা চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, ক্লাসরুমের ক্ষেত্রে একসাথে হবে ক্লাসরুম, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। টেক্সট বুক, দেখেন টেক্সট বুক কম্পাউন্ড নাউন, এই দুটো মিলিয়ে আবার হতে পারে। তাহলে দেখেন দে কেম টু অ্যান ওল্ড বিল্ডিং, তারা একটা পুরান বিল্ডিং এর ভবনের কাছে আসলো। তাহলে ইটস ওয়াল ওয়ার মেড অফ রক্স, ইটস ওয়াল, ঠিক আছে, এই পুরান বিল্ডিং এর ওয়াল। তাহলে ইটস এর পরিবর্তে দেখেন এটা লিখে দিই, তাহলে আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। দে কেম টু অ্যান ওল্ড বিল্ডিং, তাহলে এই জায়গায় আমাদেরকে ব্যবহার করতে হবে ইটস। ইটস ওয়াল ওয়ার মেড অফ রক্স, তাহলে ইটস এর পরিবর্তে যখন এই দুটা সেন্টেন্স মিলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব, ইটস আউট হয়ে যাবে। ইটস এর পরিবর্তে এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে হুজ, ব্যক্তিবাচক বস্তুবাচক সব ক্ষেত্রে হুজ। একইভাবে দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, তাহলে দেখেন এখানে হবে ইটস রুম ওয়ার নেভার ওপেন, সরি ইটস উইন্ডোজ ওয়ার নেভার ওপেন। এটাও আমরা নিয়ে নিই, তাহলে বুঝতে পারবো আরো ভালোভাবে। দেখেন ক্লাসরুম, এই যে দেখেন ইটস উইন্ডোজ ওয়ার নেভার ওপেন, এখানে আমরা এটা দেখি তাহলে দেখেন এই সেন্টেন্সটাকে আমরা ভেঙে নিচ্ছি, দ্য বুক ইজ এ বেস্ট সেলার। তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। দেখেন হিজ অথর ওন এ পুলিৎজার, তাহলে এখানে হিজ হলো। তাহলে দেখেন যখন আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে কমপ্লেক্স বানাচ্ছি, এখানে দেখেন কমপ্লেক্স বানানো আছে, এটার পরিবর্তে এইটা। তো আমাদের প্রত্যেক ক্ষেত্রে পসেসিভ প্রোনাউনটা মিসিং, তো পসেসিভ প্রোনাউনকে আমাদের বাদ দিতে হচ্ছে। তাহলে যখন এই দুটো মিলিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব তখন আমাদের রিলেটিভ প্রোনাউন লাগবে। যেহেতু আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভটা মিসিং বা পসেসিভ ডিটারমিনারটা মিসিং, এই কারণে আমাদেরকে হুজ ব্যবহার করতে হবে।
এটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ, মূলত এটা পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ ডিটারমিনার। এর জন্য আমাদেরকে হুজ ব্যবহার করতে হবে। হুজ অবশ্য প্রোনাউন অ্যাডজেক্টিভ দুটোই হয়। তাহলে দেখেন দ্য টিচার, ঠিক আছে, স্টুডেন্টস ইভ্যালুয়েশন ওয়ার হাই, ওন অ্যান অ্যাওয়ার্ড। তাহলে দেখেন এইভাবে হবে, দ্য টিচার ওন অ্যান অ্যাওয়ার্ড গেল একটা। তাইলে হুজ এটাও আমরা করে নিই, আমাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন ওটার পরিবর্তে হচ্ছে এইরকম, দ্য টিচার ওন অ্যান অ্যাওয়ার্ড, ঠিক আছে। শিক্ষকটা কি করলো, একটা পুরস্কার জিতলো, ওয়ার হাই। তাহলে দেখেন হিজ স্টুডেন্টস ইভ্যালুয়েশন, যার ছাত্র মূল্যায়ন ছিল খুব উঁচু দরে। তাহলে দেখেন আমাদের যখন দুটা সিম্পল মিলিয়ে আমরা কমপ্লেক্স করতেছি, এই পজিটিভ অ্যাডজেক্টিভটা উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে হুজ। এই একইভাবে দেখেন আই ডোন্ট নো হুজ ড্রেস ইট ইজ, ওই একই বিষয়। তাহলে নাউনের আগে আমাদেরকে ব্যবহার করতে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। আই ডোন্ট নো হুজ বুক ইট ইজ, ওটা আর এটা একই কথা, আই ডোন্ট নো হুজ ড্রেস ইট ইজ। এই যে এই দুটা সেন্টেন্স এতক্ষণ আমরা যে বক বক করে আসলাম, যে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, ঠিক আছে, ওয়ার্ক, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, ঠিক আছে, ওয়ার্ক ইন দ্য সেম অফিস। আমার আঙ্কেলের 3টা ছেলে আছে, তারা কি করে, একই অফিসে কাজ করে। তাহলে অল অফ দেম, ঠিক আছে, হু অল, দে অল অফ হুম। তাহলে এখানে দেখেন, এখানে আমাদের কিন্তু ফুল স্টপ আছে, দুটা সিম্পল সেন্টেন্স আছে, ঠিক আগে যেভাবে করলাম। যদি সিম্পল সেন্টেন্স থাকে তাহলে হু ব্যবহারের সুযোগ নাই, এটাও বাদ এটাও বাদ, বাকি থাকলো দে অল আর অল অফ দেম। তো ফর্মালি আমাদেরকে রাইট হলো এইটা, যে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, অল অফ দেম ওয়ার্ক ইন দ্য সেম অফিস, অল অফ দেম ওয়ার্ক ইন দ্য সেম অফিস। তো এইটাও রাইট, এইটাও রাইট। আমরা অল অফ দেমও ব্যবহার করতে পারি, অল অফ দেম ব্যবহার না করলে দে অলও ব্যবহার করি, কিন্তু এই যে ট্রেডিশনাল গ্রামার অনুসারে ফর্মালি এইটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এখানে এ সি দুটোই রাইট, এ সি দুটোই রাইট, খেয়াল করে দেখেন, এ সি দুটোই রাইট। আমরা আনসার এ কেন নিলাম, আমি এর আগে লাইভ ক্লাসে দেখিয়েছি, প্রশ্নকর্তা যেটা আনসার নিয়েছে সেটা আমি আনসার নিয়েছি। যদি একাধিক উল্লেখ করে থাকি সেটা ওই যে বললাম, প্রশ্নকর্তা যেটা নিয়েছে সেটা বোল্ড করে দিয়েছি। আর আগে কি করতাম, যে কোনো একটা আনসার নিতাম। এই যে দেখেন, এখানে বি ডি দুটোই হবে, ডিও হবে বিও হবে। এটার আমি রেফারেন্স পাচ্ছিলাম না, পরে রেফারেন্স খুঁজে পাইছি। অনেক ক্ষেত্রে রেফারেন্স ছাড়া আমি দেখা যায় আনসার দেবো, আপনারা কামড়ে ধরবেন যে রেফারেন্স দেন। এখানে দেখেন, এই যে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, ঠিক আছে, ওয়ার্ক ইন দ্য সেম অফিস। তাহলে এখানে অল অফ দেমও রাইট আনসার, ঠিক আছে, আমাদের সাবজেক্ট লাগতেছে, এবং দে অল দুটোই রাইট আনসার। সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্নকর্তার সোর্স অনুসারে আনসার নিতে হচ্ছে, রেফারেন্স দেওয়া আছে দেখেন, ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার রেমন্ড মার্ফির বই। আর যখন এটা কমপ্লেক্স করব তখন এই যে অল অফ দেম উঠে যাবে, অল অফ দেম উঠে যাবে। যখন প্রোনাউন উঠে যাবে ওর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন লাগবে। তো এখানে আমাদের অবজেক্টিভ মিসিং হবে, তখন আমাদেরকে হোম ব্যবহার করতে হবে। এই যে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, যখন কমা দিচ্ছি তখন এটা কিন্তু কমপ্লেক্সই থেকে যাচ্ছে। তাহলে অল অফ দেম আর দে অল বাদ থাকলে হলো হু অল আর অল অফ হুম। তাহলে আমরা অল অফ হুমও বলতে পারি, হু অলও বলতে পারি, দুটোই রাইট, দুটোই রাইট। তো সেক্ষেত্রে প্রশ্নকর্তার সোর্স অনুসারে আমরা আনসার নিলাম অল অফ হুম, কিন্তু হু অল এটাও রাইট, এটা প্রশ্নকর্তা জানতেন না। আপনাদেরকে দেখাই হু অলের রেফারেন্সটা, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। এই যে দেখেন, রেফারেন্স দিয়ে দিই অক্সফোর্ডের, দ্য কোম্পানি ওয়াজ ফুল অফ ফেসলেস গ্রে ম্যান হু অল লুক দ্য সেম। তাহলে কি হলো, মেন তারপরে হু অল, হু অল এর ব্যবহার তো পাইলেন।
একইভাবে দেখেন সুজান হ্যাজ এ লট অফ ফ্রেন্ডস, সুজান হ্যাজ এ লট অফ ফ্রেন্ডস। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা সিম্পল করি তাহলে কি হবে দেখেন, যে ফাইলে কাজ করতেছিলাম সেটাতেই যাই। হ্যাঁ, এখানে দেখেন এই সেন্টেন্সটাকে যদি আমরা এইভাবে লিখি, সুজান হ্যাজ এ লট অফ ফ্রেন্ডস, তাহলে শি ওয়াজ অ্যাট স্কুল উইথ দেম, ঠিক আছে। তাহলে মেনি অফ দেম, উইথ মেনি অফ দেম। যদি আমরা এটা সিম্পল করে দিই, she was at school with many of them, দেখেন এই সেন্টেন্সটাকে যদি আমরা ভেঙে লিখি তখন হবে যে সুজান হ্যাজ আ লট অফ ফ্রেন্ডস। এখানে একটা বিষয় আপনাদের জানার খাতিরে বলে রাখি, এ লট অফ মানে প্রচুর। আমরা যদি বলি যে লট অফ ব্যবহার করব না, এখানে লটস অফ ব্যবহার করব, সেটাও রাইট। যে সুজান হ্যাজ লটস অফ ফ্রেন্ড একই অর্থ দেয়, দুটোই ইনফরমাল। আবার আমরা এখানে যদি বলি লট ব্যবহার না করে লোড অফ ব্যবহার করব, যে সুজান হ্যাজ এ লোড অফ ফ্রেন্ড, লোড অফ ফ্রেন্ড, সেটাও রাইট, একই অর্থ দেয়। তারপরে যদি আমরা বলি এখানে লোডস অফ ব্যবহার করব, এটাও একই অর্থই দেয়। মানে সুজান হ্যাজ এ লট অফ ফ্রেন্ড, লোডস অফ ফ্রেন্ড, অথবা এ লোড অফ ফ্রেন্ড, অথবা লোডস অফ ফ্রেন্ড, একই অর্থ দেয় যে প্রচুর বন্ধু বান্ধব আছে যাদের সাথে সে স্কুলে পড়াশোনা করেছিল। তাহলে দেখেন শি ওয়াজ অ্যাট স্কুল উইথ মেনি অফ দেম, মেনি অফ দেম। তাহলে এই দুটা সেন্টেন্স মিলিয়ে আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হলো। এক্ষেত্রে আমাদেরকে এই যে মেনি অফ দেম, দেমটাকে উঠাইয়া দিতে হচ্ছে। তখন কি করতে হবে, দেমের পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে হোম। এখানে কি সমস্যা দেখেন, এ মেজর কনসার্ন অ্যামং আর্কিওলজিস্ট, মানে এখনকার যারা ভূতত্ত্ববিদ আছে তাদের মধ্যে মানে প্রধান যে উদ্বেগের বিষয় টুডাই, সেটা হচ্ছে কি দেখেন প্রিজার্ভেশন অফ আর্কিওলজিক্যাল সাইট। মানে কি, এই যে আর্কিওলজি পুরাতত্ত্ব, আসলে পুরাতাত্ত্বিক হবে, এই যে পুরাতাত্ত্বিক যে সাইটগুলো, স্থানগুলো আছে, আর থ্রেটেন বাই ডেভেলপমেন্ট, ঠিক আছে, এগুলোকে রক্ষা করা, যেগুলো ডেভেলপমেন্টের দ্বারা কি হচ্ছে, উন্নয়নের নামে হুমকি মুখে ফেলা হচ্ছে। তাহলে কি হবে, আমাদের এখানে ব্যবহার করতে হবে দেখেন এ মেজর কনসার্ন অ্যামং আর্কিওলজিস্ট টুডে ইজ দ্য প্রিজার্ভেশন অফ আর্কিওলজিক্যাল সাইট। তাহলে আমাদের এখানে কোনগুলো হুমকির মুখে পড়তেছে, আর্কিওলজিক্যাল সাইট। তাহলে এখানে আমাদের সাইটস হবে, টাইপিং মিস্টেক আছে। রেফারেন্স দেওয়া আছে, এই যে পিটারসন টোপেল, আর সমস্যা না, আমি দেখে নিচ্ছি যদি টাইপিং মিস্টেক থাকে, কারণ এখানে আর ব্যবহার করা আছে, এখানে সাইটস হবে, বোঝাই যাচ্ছে সাইটস হবে। প্রশ্নকর্তারা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে, রেফারেন্সটা ঠিকই বসাইছে, অনেক ক্ষেত্রে আগে সংশোধন করি না। যেমন পিটারসন টোপেল ফাইন্ড আউট করতে হবে, বাসায় বই আছে, অনেক বই, পুরান বইগুলো, যেমন এটা কেমব্রিজ টোপেল, এখান থেকে অনেক প্রশ্ন হয়েছে, পিটারসন টোপেলটাও ফাইন্ড আউট করতে হবে। এই যে পিটারসন টোপেল পাওয়া গেছে। তাহলে আমরা এখনই দেখি পেজ নাম্বার কত, 402, পেজ নাম্বার 402। এই যে দেখেন এখান থেকে যে যে প্রশ্ন আসছে, এই প্রশ্নটা আসছে অ্যাডজেক্টিভের মধ্যে, আমাদের আসছে হলো আর্কিওলজিক্যাল সাইট। এই যে এইটা, এই যে সাইটস হবে, পেয়ে গেছি দেখেন। এই যে 13 নম্বর কোয়েশ্চেন, a major concern among archaeologists today is the preservation of archaeological sites dash are threatened by development, ঠিক আছে। তাহলে ওখানে সাইটস হবে, টাইপিং মিস্টেক ছিল, আপনারা ঠিক করে নেন, এটা সাইটস হবে। হয়তোবা আমি তখন প্রশ্ন যখন 10-11-তে এইটা কম্পোজ করেছিলাম, দেখেন RUF 10-11, তখন প্রশ্নই ভুল ছিল।
চেক দেওয়ার প্রয়োজন হয়নি, কত বছর পরে এটাকে ঠিক করতে হচ্ছে। তাহলে হবে কি, মেনি অফ হুইচ ব্যবহার করতে হবে। এখানে যেমন আমরা মেনি অফ দেম ব্যবহার করলাম, ঠিক আছে, এখানে ব্যবহার করতে হবে মেনি অফ হুইচ। এখানে কিন্তু সিম্পল করলে ওটাই হবে। দেখেন কিভাবে, ঠিক আছে, কারণ বস্তুবাচকের ক্ষেত্রে ওই দিয়ে দেমই হয়। তাহলে সিম্পল করলে এটাই হচ্ছে। দেখেন, মেনি অফ দেম আর থ্রেটেন বাই ডেভেলপমেন্ট। তাহলে আমাদের যখন এই দুটো মিলিয়ে যাব তখন কিন্তু মিসিং হচ্ছে দেম। এখানে আমাদের সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে সাইট, এটা বস্তুবাচক। এই জন্য বস্তুবাচকের পরিবর্তে দেম থাকলে আমাদেরকে ব্যবহার করতে হবে হুইচ, মেনি অফ হুইচ। ব্যক্তিবাচকের ক্ষেত্রে দেমের পরিবর্তে আমরা ব্যবহার করব, ঠিক আছে, মেনি অফ হুম, মানে হুম ব্যবহার করব। আর বস্তুবাচকের ক্ষেত্রে হুইচ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সটা দেখি এখানে কি বলা আছে। সহজ বিষয়, আমরা সবচেয়ে যেটা মাথায় রাখবো, প্রথম কথা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসাবো, ঝামেলাই শেষ। দেখেন, অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন। দ্য গাই হু গিভিং আস হয় না, মানে সরি, হুজ গিভিং হয় না, কারণ হুজটা আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করলে তারপরে ফাইনাইট ভার্ব লাগবে, হুজ ইজ দিস পেন। অথবা হুজ ব্যবহার করলে তারপরে আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে। তো এখানে দুটার কোনোটাই ব্যবহার করেনি, ঠিক আছে। হুজের পরে ফাইনাইট ভার্বও নাই, ঠিক আছে, আবার হুজের পরে নাউনও নাই, তো আমরা এটাই বাদ দিয়ে দিচ্ছি। তো আমাদের মূল সূত্রটা হলো এই কমপ্লেক্স সেন্টেন্স গুলোতে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি ব্যবহার হবে। তাহলে জয়ীর ইজ দ্য গাই হু গিভিং আস এ রাইড, এইটা ভুল কেন? এখানে দেখেন হু ইজ গিভিং, হু এর পরে আমাদেরকে ব্যবহার করতে হবে ফাইনাইট ভার্ব। তাহলে গিভিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এখানে ফাইনাইট ফর্ম হবে গিভস অথবা ইজ গিভিং অথবা হ্যাজ গিভেন। মানে গিভকে যদি পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল সহকারে ফাইনাইট করতে যায় তাহলে তার আগে অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব মানে পারফেক্ট টেন্স হলে হ্যাজ, কন্টিনিউয়াস টেন্স হলে ধরেন ইজ, ওয়াজ। তাহলে বি নাম্বার কি আছে, জয়ীর ইজ দ্য গাই হি গিভিং আস এ রাইড, এইটাও ভুল, কারণ হি ব্যবহার হবে না এখানে। কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের রিলেটিভ প্রোনাউন লাগবে। তাহলে ডি নাম্বার দেখেন, জয়ীর ইজ দ্য গাই, গাই মানে ব্যক্তি, জয়ীর হচ্ছে সেই ব্যক্তি, হু ইজ গিভিং আস এ রাইড, যে আমাদেরকে একটা রাইড দিচ্ছে। তাহলে এখানে হুজ মানে হলো হু ইজ, এই অ্যাপোস্ট্রফি এস মানে ইজ, এটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এখানে বলাই আছে অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব প্রেজেন্ট পাস্ট ফর্ম অথবা অক্সিলারি ভার্ব প্লাস বেস ফর্ম অথবা প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল। এখানে একটা টাইপিং মিস্টেক করে রাখছি, পাস্ট পার্টিসিপল। তাহলে অক্সিলারি ভার্বের পরে আমরা যদি বেস ফর্ম ব্যবহার করি অথবা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ব্যবহার করি তাহলে এটা মিলিয়ে হয়ে গেল ফাইনাইট ভার্ব ফ্রেজ। ফাইনাইট ভার্ব ফ্রেজ। এতদিন এই জিনিসটা আমার ভুলই ছিল, আপনাদেরকে পড়াতে গেলে টুকটাক টাইপিং মিস্টেক দু এক জায়গায় থাকলে এগুলো সংশোধন করে দেওয়া যাইত। তাহলে দেখেন আমরা ইয়র টার্ন অংশে দেখে নিই, লিপ ইয়ার্স। তাহলে এটা থিং বোঝাচ্ছে, বস্তুবাচক। হ্যাভ 360 days, কন্টেন অ্যান এক্সট্রা ডে ইন ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে একটা অতিরিক্ত দিন ধারণ করে, যার 366 দিন আছে। তাহলে লিপ ইয়ার্স। তাহলে এক্ষেত্রে আমাদের এটা কি বোঝাচ্ছে? এটা বস্তুবাচক বোঝাচ্ছে। আমাদের দ্যাটও আছে, হুইসও আছে। তো এক্ষেত্রে যখন দুটাই থাকতেছে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হুইস। এই যে যদি কমা থাকে এই ক্ষেত্রে আমাদের হুইস ব্যবহার করাই উত্তম।
নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ আ সোলজার, মানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন সৈনিকও ছিলেন। তাহলে এই যে ইজের আগে গ্যাপ, তাহলে বুঝতেই পারতেছি যে এখানে আমাদের সাবজেক্ট হিসেবে হু বসবে, মানে কি নজরুল ওয়াজ অলসো এ সোলজার, হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তাহলে হি মিসিং, হি এর পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে হু। এখানে দেখেন দ্য লেডি আই এম সেন্ডিং দিস লেটার টু, তাহলে দেখেন এটা এইভাবে করতে হবে, দ্য লেডি ইজ আ ফ্রেন্ড অফ মাই কাজিনস। একটা জিনিস মনে রাখবেন, এই যে এ ফ্রেন্ড অফ মাইন, এ ফ্রেন্ড অফ মি কিন্তু হয় না। তো যখন পসেসিভ অ্যাডজেক্টিভ থাকবে প্লাস আবার কোনো নাউনের পসেসিভ হবে, মানে দুইটা পসেসিভ থাকবে এর, যেমন দেখেন মাই কাজিনস ফ্রেন্ড, এর মানে ওটা হলো আমাদের ওই ক্ষেত্রে মাই কাজিন হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, দুটা মিলিয়ে যখন আমরা এই যে এ ফ্রেন্ড ওই নাউনটা সামনে আনবো তখন এটা নিজেই পসেসিভ প্রোনাউন হয়ে যাবে। মানে পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা থাকে ওই অ্যাডজেক্টিভ প্লাস নাউনের আবার পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দুটা মিলিয়ে এটা পসেসিভ অ্যাডজেক্টিভও হয়, পসেসিভ প্রোনাউনও হয়। এখানে লিখে দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন দ্য লেডি is a friend of my cousins. I am sending this letter to her. I am sending this letter to her. তো এই দুই সেন্টেন্স মিলিয়ে আমাদের মানে সিম্পল মিলিয়ে এই কমপ্লেক্সটা হলো, তাহলে তখন আমাদের মিসিং হয়ে যাবে হার। তো হারের পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে হোম। আর এইটার মানে দেখেন দ্য লেডি ইজ, এই আলোচনা আমরা পড়ে আসছি এই জন্য আবার দেখাচ্ছি, ওয়ান অফ মাই কাজিনস ফ্রেন্ডস, FRIENDS। দেখেন দ্য লেডি ইজ এ ফ্রেন্ড অফ মাই কাজিনস, এটা পুলিশ অফিসার ইজ এ ফ্রেন্ড অফ মাই ফাদার, না কিন্তু মাই ফাদার্স, তাহলে দ্য পুলিশ অফিসার ইজ ওয়ান অফ মাই ফাদার্স ফ্রেন্ড। পরীক্ষায় কিন্তু এই ভুলটা অনেকেই করে ফেলে, ওয়ান অফ মাই ফাদার্স FRIENDS। তাহলে দেখেন অনেকে করে কি পরীক্ষায় এটা করে ফেলে যে দ্য পুলিশ অফিসার ইজ এ ফ্রেন্ড অফ মাই ফাদার, যে পুলিশ অফিসারটা আমার বন্ধু, মাই ফাদার কিন্তু না, মাই ফাদার হবে না, মাই ফাদার্স হবে, মানে দ্য পুলিশ অফিসার ইজ ওয়ান অফ মাই ফাদার্স ফ্রেন্ডস। তো সেক্ষেত্রে যখন এটা আমরা পজিটিভ প্রোনাউন করব তখন এই নাউনটার পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মটা থেকেই যাবে। এটা বুঝতে অনেকে ভুল করে, এটা সঠিক, এটা কিন্তু রং। যদি আপনি এইভাবে করেন, এই যে দেখেন যে দ্য পুলিশ অফিসার ইজ এ ফ্রেন্ড অফ মাই ফাদার, এটা কিন্তু রং, এটা ভুল, এটা সঠিক না, এটা রং। একইভাবে দেখেন দে ডেভেলপড এ প্রোগ্রাম, তো প্রোগ্রাম তো বস্তুবাচক, এখানে আমাদের ভার্ব আছে, তার মানে বোঝাই যাচ্ছে হুইচ অথবা দ্যাট। যেহেতু অপশনে আমাদের কি নাই, হুইচ নাই, তাহলে দ্যাট হবে। আই নো দ্য বয়, এই যে দেখেন এখানে এই ইজ এর সাবজেক্ট লাগবে, তাহলে বোঝাই যাচ্ছে হু হবে। হি ওয়াজ রিডিং আ বুক। দ্য নেম অফ, এখন দেখেন হুজ নেম না ব্যবহার করলে আমরা ব্যবহার করব দ্য ড্যাশ অফ হুইচ। যদি আমরা হুজ না পাই তাহলে ব্যবহার করব হুইচ। এই যে দেখেন এই সেন্টেন্সটাকে আমরা এইভাবেই লিখতে পারি, হি ওয়াজ রিডিং এ বুক, ঠিক আছে। দ্য নেম অফ হুইচ, আই হ্যাভ ফরগটেন। এখন এত কিছু না লিখে আমরা এইভাবে লিখতে পারি, দেখেন হুজ নেম আই হ্যাভ ফরগটেন।
অথবা এইভাবেও লিখতে পারি, হি ওয়াজ রিডিং আ বুক দ্য নেম অফ হুইচ আই হ্যাভ ফরগটেন, অথবা হি ওয়াজ রিডিং এ বুক হুজ নেম আই হ্যাভ ফরগটেন। তো এখানে দেখেন দ্য ওল্ড ম্যান ড্যাশ লিভস নেক্সট ডোর হ্যাজ বট এ কার। তো ভালো কথা, এখানে লিভসের সাবজেক্ট লাগবে, ঠিক আছে, লিভসের সাবজেক্ট লাগবে। কেন সাবজেক্ট লাগবে? এখানে একটা সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব এই হ্যাজ একটা, লিভস একটা, তাহলে আর একটা সাবজেক্ট মিসিং। এখানে আমাদেরকে সাবজেক্ট হু ব্যবহার করতে হবে। আই হ্যাভেন্ট মেট মিস্টার সাত্তার, এই যে দেখেন পেইন্টিং ইউ অ্যাডমায়ার সো মাচ, এই একই বিষয়। দেখেন এই পর্যন্ত আমি মিস্টার সাত্তারের সাথে সাক্ষাৎ করিনি, ভালো কথা। দিস পেইন্টিং, এখানে কি হচ্ছে যে আমি মিস্টার সাত্তারের সাথে সাক্ষাৎ করিনি বা দেখা হয়নি। ইউ অ্যাডমায়ার হিজ পেইন্টিং সো মাচ, তুমি তার পেইন্টিং এর চিত্রকর্মে খুব প্রশংসা করো, মানে অত্যন্ত বেশি প্রশংসা করো। তাহলে এই যে হিজ এর পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে হুজ। ইউ মেট 4 পিপল, তুমি 4টা লোকের সাথে সাক্ষাৎ করছিলা, তাহলে এই যে একই বিষয়, হুজ ওয়ান হবে না, ওয়ান অফ হুম, যাদের একজন। এটা ভেঙে দিই, তাহলে আপনারা আরো সহজভাবে বুঝতে পারবেন। দেখেন ইউ মেট 4 পিপল, তুমি 4 জন লোক দেখা করছো, তাহলে ওয়ান অফ দেম ওয়াজ মাই ব্রাদার। এই সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স করব, ঠিক আছে, তাহলে কমপ্লেক্স করতে গেলে এখানে আমরা কমা নিলাম, তাহলে দেম এর পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে হোম রিলেটিভ প্রোনাউন হিসেবে। এই যে দেখেন, এখন আর আপনাদের বুঝতে সমস্যা হবে না। তাহলে আশা করি আর বুঝতে প্রবলেম হওয়ার কথা না। যাক, আজকে আমরা এই পর্যন্তই সলভ করলাম। এরপরের ক্লাসে আমরা যেগুলো মাস্টার বইয়ের বাকি অংশ আছে ওইগুলো আলোচনা করব। যাক, এই পর্যন্ত আমরা শেষ করলাম ইউ মেট 4 পিপল। এরপরে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়ব। এখানে অনেক ব্যাপার আছে, যেমন ইজ, আইদার, নাইদার। এই যে দেখেন প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব বসে, এটা হলো ফর্মালের ক্ষেত্রে আপনাদেরকে পরীক্ষায় আনসার করতে হবে, কিন্তু স্পোকেনের ক্ষেত্রে আপনারা প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারেন। যে নাইদার অফ দিস বাসেস গোজ আছে, আপনারা গো ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রগুলানে দুটো আনসারই রাইট। এই যে দেখেন ইচ অফ দ্য মেন উইমেন আর বাউন্ড টু অবি দ্য ল অফ দ্য কান্ট্রি, আর এখানে আছে ইচ অফ দ্য ম্যান উইমেন ইজ বাউন্ড। এটাও রাইট, এটাও রাইট, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ফর্মালটা মানে মোর অ্যাকসেপ্টেবল বা প্রেফারেবল। তো এটাও কিন্তু স্পোকেন আপনারা ব্যবহার করতে পারবেন। দেখেন আইদার অফ, ঠিক আছে, দ্য 3 গার্লস, তাহলে 3 হবে না কেন? আইদার হলো 2 এর মধ্যে বোঝায়, নাইদারও 2 এর মধ্যে বোঝায়। আমেরিকান ইংলিশে এদেরকে বলে ইদার, আর নাইদারকে বলে নিদার। তাহলে আইদার থাকলে আমাদেরকে 2 ব্যবহার করতে হবে। আইদার থাকলে 2, তাহলে এই 3 বাদ, এই 3 বাদ, আগেই বাদ। তাহলে 2 গার্লস, আর আছে 2 গার্লস ইজ আছে। এইটা হলো ফর্মালি রাইট গ্রামারের ক্ষেত্রে, আপনাদেরকে পরীক্ষায় এটা আনসার করতে হবে। কিন্তু স্পোকেনের ক্ষেত্রে এটা বলতে পারবেন, বা ইনফরমাল মেসেজ বিনিময়ের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন, মানে এটার ব্যবহার আছে। ইনফরমাল ইংলিশ কিন্তু ভুল ইংরেজি না, এটারও ব্যবহার আছে। যদি অপশন এইটা না থাকে তখন এটা ব্যবহার করতে পারবেন। তা আসলে আমাদের দেশে যারা প্রশ্ন করে তারা ফর্মাল, ইনফরমাল, ব্রিটিশ, আমেরিকান, ট্রেডিশনাল, মডার্ন এই পার্থক্যগুলো বুঝে না, হুদাই প্রশ্ন তৈরি করে। এই যে হাই স্কুল ইংলিশ গ্রামার এন মার্টিনের বই ফর্মাল থেকে পাইছে, এটা হলো ফর্মালি রাইট। যে নাইদার বা নিদার অফ দ্য রোডস লিডস টু, নাউন প্লুরাল হলে তার সঙ্গে এস, আর ভার্ব সিঙ্গুলার হলে তার সঙ্গে এস। তো এখন আমরা এটাও রাইট ধরতে পারি যে নাইদার অফ দ্য রোডস লিড টু দ্য রেলওয়ে স্টেশন, কিন্তু এই লিডটা হচ্ছে ইনফরমাল। এটা হলো ইনফরমালি রাইট, আর এটা হলো ফর্মালি রাইট। আমাদেরকে আনসার করতে হবে ফর্মাল অনুসারে। কিন্তু চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, ভর্তি পরীক্ষায়, যেগুলো ইনফরমাল আনসার নেওয়া হয়েছে। একই বিষয়, এই যে এখানে আমরা সি আনসার নিয়েছি যে নাইদার অফ দোজ ম্যাট্রেসেস ফিলস, নাউন প্লুরাল তাই এর সঙ্গে ইয়েস এখানে লাগছে, এস বাই এস যুক্ত হয়। ভার্ব সিঙ্গুলার তাই এখানে এস হয়েছে, ফিলস কমফোর্টেবল। তাহলে যদি এই যে এটা নাইদার অফ দোজ ম্যাট্রেসেস ফিল কমফোর্টেবল, এটাও রাইট, কিন্তু এটা ইনফরমালি রাইট। এখানে দেখেন সি নাম্বার, নাইদার অফ দিস টু
এটা সি নাম্বার, নাইদার অফ দিস টু উইমেন ইজ টু বি ট্রাস্টেড, আর টু বি ট্রাস্টেড এটাও রাইট, এই যে এটাও রাইট। এ নাম্বার, নাইদার অফ দিস টু উইমেন আর টু বি ট্রাস্টেড। এটা বলার কারণ আপনারা পরীক্ষায় ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে এটা লিখবেন, এইটা লিখবেন ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, কিন্তু স্পোকেন এর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন, বা ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। মানে এটা রং না, এটা ট্রেডিশনাল গ্রামারে, প্রেসক্রিপটিভ গ্রামারে রং বলা হতো, কিন্তু ডিসক্রিপটিভ বা মডার্ন গ্রামারে এটা আমরা ইনফর্মাল বলি, এটা রং না। এটা পরীক্ষা আনসার করতেছেন ঠিক আছে, অপশনে যদি এটা না থাকতো তখন আনসার কিন্তু এটাই হতো। আর এই যে দেখেন ইজ, আইদার, নাইদার, এভরিওয়ান এর পসেসিভ কেস ফর্মালি এভরিওয়ান এর ক্ষেত্রে কিন্তু এখন দেয়ার এর ব্যবহার আছে। যেমন ইজ অফ দ্য লেডিস, এখানে আমরা ব্যবহার করব ইজ অফ দ্য লেডিস, যেহেতু লেডিসটা নাউন, ফেমিনাইন জেন্ডার, এই অনুসারে আমাদেরকে ব্যবহার করতে হবে হার। ইজ অফ দ্য লেডিস টোল্ড হার ওন স্টোরি, কিন্তু ইনফর্মালি আপনারা দেয়ার ব্যবহার করতে পারবেন। একইভাবে ইজ অফ দ্য ওয়ার্কার্স, এটা মেল জেন্ডার বোঝানো হয়েছে, কমন হলো আমাদেরকে মেল অনুসারেই নিতে হবে। হ্যাজ ডান হিজ ডিউটি, তো আমরা স্পোকেনে দেয়ার ব্যবহার করলে এটা ভুল না। এভরি ওয়ান অফ ইউ শুড ডু ইউর ডিউটি, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইউরই ব্যবহার করতে হবে। কেন? এই যে পরে অফ ব্যবহার যদি হয়, আর অফের পরে যেই পার্সনটা থাকবে সেই পার্সন এবং সেই নাম্বার অনুসারে আমাদেরকে ব্যবহার করতে হবে। নাইদার অফ দ্য টু মেন ওয়ান্টস, মানে কি দুইজন ব্যক্তির, এই যে যদি আমরা আগে বললাম নাইদার ব্যবহার করলে আমাদেরকে টু ব্যবহার করতে হবে। নাইদার অফ দ্য টু মেন ওয়ান্টস, তাহলে দেখতে পাইলেন যে নাইদার অফ দ্য টু মেন, নাইদার অফ দ্য টু মেন, নাইদার অফ এর পরে নাউনটা প্লুরাল হলো, ম্যান থেকে মেন, এই যে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলো আর ভার্ব সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস হয় ওয়ান্টস, তাহলে হি ইজ সান, ঠিক আছে। কিন্তু দেয়ার সান আপনি স্পোকেনে ব্যবহার করতে পারবেন, এটা রং না। তবে ফর্মালি আমাদেরকে আনসার করতে হবে হিজ, যে নাইদার অফ দ্য টু মেন ওয়ান্টস হিজ সান এডুকেটেড। দেখেন ইজ অফ দিস কোম্পানিজ, ইজ অফ দিস কোম্পানিজ, তাহলে ইজ যেহেতু আছে আমাদেরকে পজিটিভ সিঙ্গুলার নিতে হচ্ছে, কিন্তু আমরা স্পোকেনের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো। এই নাম্বার, ইজ অফ দ্য কোম্পানিজ হ্যাড দেয়ার বুকস অডিটেড, তাদের বুকস মানে এখানে হিসাবপত্রের কথা বলা হয়েছে, তাদের হিসাবগুলো নিরীক্ষা করালো, মানে কোম্পানিগুলোর প্রত্যেকটাই তাদের মানে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া, এই জন্য হ্যাভ ভার্ব, তারপরে আমাদের এটাকে আমরা বলি অ্যাকশন রিসিভার। এই বইগুলা নিরীক্ষা নিজে নিজে করে না, একজন অডিটর দ্বারা করানো হয়। যেমন আমরা চুল কাটাই, হ্যাভ মাই হেয়ার কাট, পাস্ট পার্টিসিপল, কেন? আমার চুল কাটাই বাই এ বারবার, একজন নাপিতের দ্বারা। তেমনি ঠিক আছে, হ্যাড দেয়ার বুকস অডিটেড বাই অ্যান অডিট ফার্ম, ওই অডিট ফার্মের দ্বারা বা কোনো ধরনের নিরীক্ষক দ্বারা, অডিটর দ্বারা অডিটেড করানো হলো, এই কারণে এটা পাস্ট পার্টিসিপল হবে। গ্রামারের অনেক আইটেম আছে, এইগুলো খুঁটিনাটি শিখলে পরবর্তীতে আর সমস্যা হয় না। যা হোক, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে আর না আগায়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আপনারা মূলত দেখছেন ইজ, আইদার বা ইদার, নাইদার বা নিদার। নাইদার, আইদার এরা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, আর নিদা ইদার হচ্ছে আমেরিকান প্রোনাউন্সিয়েশন। এই প্রশ্নটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, নেক্সট ক্লাসে আমি এই প্রশ্নটা সলভ করে দেবো, যে এখানে দেয়ার টু ব্রাদার্স ড্যাশ অফ দেম, এখানে আইদার কেন হলো না? তো সাধারণত আগে যদি আমাদের অ্যাফার্মেটিভ থাকে, পরে আমরা এখানে সেন্সে কিন্তু আইদার নাইদার দুটাই সঠিক, ইদার নিদার দুটাই সঠিক, কিন্তু এই যে বিপরীতার্থক বোঝাচ্ছে যে তারা দুই ভাই, কিন্তু তাদের কেউই সৎ ছিল না। বিপরীতার্থক এই ক্ষেত্রগুলো নিয়ে যেহেতু আমাদের এখানে ভার্ব অ্যাফার্মেটিভ আছে, এই কারণে আমরা নেগেটিভ ব্যবহার করব, যে তাদের কেউই সৎ ছিল না। যদি এখানে ডিসঅনেস্ট হতো, ঠিক আছে, তাদের দুইজনেই অসৎ ছিল, আইদার অফ দেম ওয়াজ, দে আর টু ব্রাদার্স, এখানে ঝামেলাটা বাধাই দিছে অ্যান্ড দিয়ে। যদি এখানে নট ফ্রেশ হতো, দেখেন নট অনেস্ট অথবা ডিসঅনেস্ট, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম আইদার, যে তারা দুই ভাই, তাদের কেউই সৎ ছিল না, মানে নট অনেস্ট বা ডিসঅনেস্ট, তখন আমরা ব্যবহার করব আইদার, নেগেটিভ, এটাই মানে সুন্দর লাগে। একইভাবে আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট, আমার সকালের নাস্তার জন্য 2টা ডিম ছিল। এখন মূল কথা হলো যে দুটার কোনোটাই আমাদের কি ছিল না, ফ্রেশ ছিল না। তাহলে কি হতো? আইদার অফ দেম ওয়াজ নট ফ্রেশ,
একটাও ছিল না। যেহেতু আমাদের এখানে ভার্বটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ ব্যবহার করাই উত্তম। জি নাইদার অফ দেম ওয়াজ ফ্রেশ, মানে দুইটা ডিম ছিল, দুইটার কোনোটাই কি ছিল না, সতেজ বা সজীব বা খাওয়ার মতো ছিল না, টাটকা ছিল না, মানে দুটোই বাসি ছিল। তখন কি হবে, এই যে দেখেন যে আইদার অফ দেম ওয়াজ স্টিল, অনেক ক্ষেত্রে সেন্সটা ফ্যাক্টর। এই যে দেখেন নাইদার অফ দ্য স্টেটসম্যান, তাহলে নাইদার অফ এর পরে প্লুরাল নাউন, ভার্ব সিঙ্গুলার, ইজ হলো সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্বের শেষে সাধারণত এস থাকে। এই যে দেখেন ইজ অফ দেম, ইজ অফ এর পরে প্লুরাল নাউন বা প্রোনাউন, দেম হচ্ছে প্লুরাল প্রোনাউন, ভার্বটা সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার ভার্ব, এই কারণে শেষে এস আছে। তো যাক, আর আজকে পেছাতে যাচ্ছি না, আমার হাতে সময় নাই, আমার জরুরি কিছু কাজ আছে। আপনারা ভালো থাকবেন, শুভকামনা আপনাদের জন্য। পরের ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দেব। আর আপনাদের কোনো অভিযোগ থাকলে, জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে, তথ্যগত কোনো ভুল ত্রুটি আপনাদের নজরে আসলে জানাবেন। আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আল্লাহ হাফেজ।